শুভ সকাল প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আগ্রাবাদ মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। আজকে আমরা আলোচনা করব শৈবাল এবং ছত্রাক, অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে ছত্রাকের যে জেনাস, আমরা শৈবালের একটা জেনাস পড়েছিলাম ইউলোথ্রিক্স, তেমনভাবে আমরা এই ছত্রাকের যে জেনাস এই অ্যাগারিকাস, এই অ্যাগারিকাস সম্পর্কে আমরা আজকে পড়ব। অ্যাগারিকাস সম্পর্কে, অ্যাগারিকাস হচ্ছে একটা ছত্রাক, অ্যাগারিকাস একটা ছত্রাক যা মাশরুম নামে পরিচিত, যা কি মাশরুম নামে পরিচিত। তোমরা অনেকে দেখে থাকবা যে বর্ষার সময়, বেশিরভাগই সময় বর্ষার সময় খড় কিংবা এই যে জৈব পচনশীল যে বস্তু, এগুলোর উপরে একটা সাদা বা ধূসর বর্ণের ন্যায় একটি ছাতার মতো অংশ কি দেখা যায়। এদিকে আমরা সাধারণত ব্যাঙের ছাতা নামে বলে থাকি, ব্যাঙের ছাতা। অনেকে সাধারণত তোমরা চেনো তো ব্যাঙের ছাতা নামে। এই ব্যাঙের ছাতাটাই হচ্ছে অ্যাগারিকাস। এই ব্যাঙের ছাতাটা কি? অ্যাগারিকাস। তো এই ব্যাঙের ছাতাগুলো এই অ্যাগারিকাস। তো আমাদের এই অ্যাগারিকাস সম্পর্কে বা ব্যাঙের ছাতা সম্পর্কে আমরা পড়ব। তো প্রথমে আমি আসি, এই অ্যাগারিকাসের যে শ্রেণীবিন্যাস করা হয়েছে এটা কোন শ্রেণীভুক্ত এবং কোন পর্বভুক্ত, এটা আমরা এখন দেখব। প্রথমে আসি শ্রেণী বিন্যাস। এখানে হচ্ছে কে মানে হচ্ছে কিংডম, কিংডম হচ্ছে রাজ্য, রাজ্য হচ্ছে ফানজাই, অবশ্যই এটা যেহেতু ছত্রাক সেহেতু ফানজাই রাজ্যে। এবং ডিভিশন অর্থ বিভাগ, ব্যাসিডিও মাইকোটা, ব্যাসিডিও মাইকোটা। এবং ক্লাস বা শ্রেণী ব্যাসিডিও মাইসিটিস, ক্লাস বা শ্রেণী ব্যাসিডিও মাইসিটিস। তো ব্যাসিডিও মাইসিটিস, আমরা জানি ব্যাসিডিও মাইসিটিস শ্রেণীর অন্তর্ভুক্ত ছত্রাকগুলোতে ব্যাসিডিও স্পোর উৎপন্ন হয়, ব্যাসিডিও স্পোর উৎপন্ন হয়। এবং অ্যাস্কোমাইসিটিস শ্রেণীতে অ্যাস্কোস্পোর উৎপন্ন হয়। তাহলে তোমরা একটু মনে রাখবা যে ব্যাসিডিও মাইসিটিস শ্রেণীতে ব্যাসিডিও স্পোর উৎপন্ন হয়। এখানে বিশেষ ধরনের একটা কি ব্যাসিডিয়াম উৎপন্ন হয়। এই ব্যাসিডিয়ামে 4টি করে ব্যাসিডিও স্পোর উৎপন্ন হয়। এরপর আসি আমরা অর্ডার বা বর্গ অ্যাগারিক্যালিস। অ্যাগারিক্যালিস এখানে ফ্যামিলি বা গোত্র, ফ্যামিলি বা গোত্র অ্যাগারিকেসি এবং জেনাস, সর্বশেষ জেনাস অর্থাৎ গণ অ্যাগারিকাস, জেনাস অর্থাৎ অ্যাগারিকাস। এরপরে বিভিন্ন ধরনের এর প্রজাতি বা স্পেসিস রয়েছে। তো এই হলো শ্রেণীবিন্যাস অ্যাগারিকাসে। তার প্রথমে কি কিংডম হচ্ছে ফানজাই, ডিভিশন হচ্ছে ব্যাসিডিও মাইকোটা, ক্লাস হচ্ছে ব্যাসিডিও মাইসিটিস, এরপর হচ্ছে অর্ডার হচ্ছে অ্যাগারিক্যালিস এবং ফ্যামিলি হচ্ছে অ্যাগারিক্যাসি এবং জেনাস হচ্ছে অ্যাগারিকাস। এই হলো অ্যাগারিকাসের কি শ্রেণীবিন্যাস বা শ্রেণীগত অবস্থান। যদি অ্যাগারিকাসের শ্রেণীগত অবস্থান আসে তাহলে তোমরা এটা অবশ্যই এই শ্রেণীবিন্যাসটা দিয়ে দিবা। তো এখন আসি অ্যাগারিকাসের আবাসস্থল। আবাসস্থল হচ্ছে এগুলো কোথায় সাধারণত হয়, কোথায় জন্মে বা কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে কি আবাসস্থল। সাধারণত ভেজা মাটি, গোবর, খড় এবং পচনশীল বিভিন্ন ধরনের জৈব পদার্থের উপরে এগুলোকে কি জন্মাতে দেখা যায়, এগুলোকে জন্মাতে দেখা যায়, অ্যাগারিকাসকে কি জন্মাতে দেখা যায়। তোমরা দেখতে পাচ্ছ যেখানে একটি অ্যাগারিকাস, অ্যাগারিকাস বা মাশরুম বা ব্যাঙের ছাতার একটা চিত্র অঙ্কন করে রাখা হয়েছে। চিত্র দেখো, চিত্রটা কি একটা ব্যাঙের ছাতা। প্রায় এরকমই তোমরা এই যে বর্ষার সময় খড়ের উপরে, গোবরের গাদার উপরে কিংবা ভেজা মাটি, স্যাঁতসেঁতে মাটির উপরে দেখবা এরকম একটা জন্ম হয়ে থাকে। এগুলোকে বলা হচ্ছে অ্যাগারিকাস, এগুলোকে বলা হচ্ছে অ্যাগারিকাস বা অ্যাগারিকাস, অ্যাগারিকাস বা মাশরুম। তো এই অ্যাগারিকাসকে মাশরুমকে এটা সম্পূর্ণ কি, এটা হচ্ছে একটা দৈহিক গঠন। তো আমরা এখন আলোচনা করব এই অ্যাগারিকাস বা ছত্রাকের
দৈহিক গঠন সম্পর্কে। তার আগে একটা কথা বলে নিই যে অনেক সময় একটা খালি জায়গায় বা লন বা খালি জায়গায় অনেকগুলো মাশরুম যেকে বৃত্তাকারে চক্রাকারে অবস্থান করতে দেখা যায়। একটা দেখবা যে এখানে একটা মাশরুম, এখানে একটা মাশরুম, এখানে একটা মাশরুম, এখানে একটা কি, এখানে একটা, এইভাবে এগারি গাছগুলো কি একটা চক্রাকারে অবস্থান করতে দেখা যায় বা চক্রাকারে জন্মাতে দেখা যায়। এইগুলোকে বলা হচ্ছে পরিচক্র। এগুলোকে বলা হচ্ছে পরিচক্র। অর্থাৎ অনেক সময় লন অর্থাৎ কি খালি জায়গা, অনেকগুলো মাশরুম বৃত্তাকার বা চক্রাকারে অবস্থান করতে দেখা যায়। এরূপ অবস্থাকে বলা হচ্ছে পরিচক্র। এরূপ অবস্থাকে বলা হয় কি পরিচক্র। তাহলে আমরা আসি যে মাশরুমের যে পুরো দৈহিক গঠন, এই পুরো দৈহিক গঠনকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগ? দুইটি। আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দৈহিক অংশ বা মাইসেলিয়াম এবং ফুড বডি বা ফল। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে দৈহিক অংশ বা দৈহিক অঙ্গ অর্থাৎ মাইসেলিয়াম এবং ফ্রুট বডি অথবা ফল দেহ। ফ্রুট বডি অথবা কি ফল দেহ। তো প্রথমে হচ্ছে কি দৈহিক অংশ, এই দুটি অংশে এই দৈহিক গঠনকে দুটি অংশে ভাগ করা হয়েছে। তো এই দৈহিক অংশ এবং ফুড বডি নিয়ে কি এই দৈহিক গঠন। তো দৈহিক অংশ আমরা লক্ষ্য করি এই যে মাটির নিচে যে অংশটি, এগুলো কিন্তু আমরা কি মাটি, এগুলো আমরা ধরছি কি মাটি বা অন্য জৈব বস্তু। এই যে মাটির নিচে যে অংশটা, এই অংশটিকে বলা হচ্ছে মাইসেলিয়াম। এই অংশকে বলা হচ্ছে মাইসেলিয়াম। এগুলো হচ্ছে কি হাইফি, এগুলো হাইফি, অসংখ্য হাইফি। এই হাইফি গুলো দ্বারা গঠিত হচ্ছে, হাইফি দ্বারা গঠিত হয় কি মাইসেলিয়াম। এই মাইসেলিয়াম গুলো সাধারণত শাখা প্রশাখাযুক্ত অথবা সূত্রকার, শাখা প্রশাখাযুক্ত অথবা সূত্রকার। তো এই মাইসেলিয়াম গুলো সাধারণত মাটি বা জৈব পদার্থ বস্তুর একটু ভিতরের দিকে অবস্থান করে। এখানে হচ্ছে মাটি বা জৈব পদার্থ একটি ভিতরের দিকে এই মাইসেলিয়াম গুলো কি করে অবস্থান করে। এই যে মাইসেলিয়ামের যে হাইফাগুলো, এই হাইফাগুলো প্রস্থ প্রাচীর যুক্ত। এই হাইফাগুলো দেখো প্রস্থ, এখানে মাঝে প্রস্থ প্রাচীর দিয়েছি, মানে এখানে প্রস্থ প্রাচীর যুক্ত। এগুলো কি প্রস্থ প্রাচীর যুক্ত এবার প্রস্থ প্রাচীর দিয়ে বিভক্ত। তো এই হাইফাগুলো সাধারণত হয় সাদা বর্ণের কিছু ধূসর বা সাদা বর্ণের। এগুলো কি করে খাদ্য শোষণ করে। এগুলো ওই জৈব পদার্থ কিংবা ওই গোবর কিংবা ওই খড় থেকে কি করে এরা খাদ্য শোষণ করে। হাইফাগুলো খাদ্য শোষণ করে। এই হাইপার কোষগুলো দানাদার প্রোটোপ্লাজম যুক্ত একাধিক নিউক্লিয়াস এবং ছোট ছোট কোষ গহ্বর যুক্ত। এদের সঞ্চিত খাদ্য এবং তৈলবিন্দু থাকে। তো এই হাইফাগুলোতে সাধারণত প্রোটোপ্লাজম এবং একাধিক নিউক্লিয়াস এবং ছোট ছোট গহ্বর এবং সঞ্চিত খাদ্য এবং তৈলবিন্দু থাকে। তো যখন এই হাইফাগুলো জড়াজড়ি করে অবস্থান করে অর্থাৎ জড়াজড়ি করে যখন একটার পর একটা জড়াজড়ি করে অবস্থান করে একটা দড়ির ন্যায় অবস্থান করে একটা শক্ত দড়ি বা রশির ন্যায় হয়, তখন তাকে বলা হচ্ছে রাইজোমর্ফ। কি রাইজোমর্ফ। তোমরা রাইজোমর্ফ এর আগে আমি পড়াইছিলাম। রাইজোমর্ফ তোমরা গত ক্লাসগুলোতে জেনেছো। রাইজোমর্ফ অর্থাৎ যে হাইফাগুলো যখন জড়াজড়ি করে শক্ত রশি বা দড়ির ন্যায় ভাবে অবস্থান করে তখন তাদেরকে বলা হচ্ছে রাইজোমর্ফ। তো এই একদিনে একটি ছত্রাকের হাইফা 1 কিলোমিটার পর্যন্ত তৈরি করতে পারে। অর্থাৎ একদিনে একটি মাশরুম 1 কিলোমিটার পর্যন্ত এই হাইফাগুলো কি 1 কিলোমিটার পর্যন্ত তৈরি করতে পারে। তো এই হলো দৈহিক অংশের বর্ণনা। এরপর আমরা আসি জনন অংশ বা ফ্রুট বডি। এই জনন অংশ বা ফ্রুট বডি তোমরা দেখতে পাচ্ছ। এই জনন অংশ বা ফ্রুট বডি এটি দুটি
দুটি ভাগে বিভক্ত। এই জলাংশ বা ফুড বডিকে আমরা দুটি অংশে ভাগ করতে পারি। এক হচ্ছে স্টাইপ পাইলিয়াস বা পিলিয়াস, পাইলিয়াস বা পিলিয়াস। তো এই দুটি অংশে জলান অংশ বা ফুড বডিকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করি, স্টাইপ এবং পাইলিয়াস। এই স্টাইপ এবং পাইলিয়াস, স্টাইপ সাধারণত কি তোমরা দেখতে পাচ্ছ যে লম্বা দণ্ডাকার বেলুনের মতো লম্বা দণ্ডাকার এবং বেলুন আকার, বেলুনের মতো বা বেলুন সদৃশ্য একটি এবং কাণ্ডের মতো কাণ্ড, একটা কাণ্ড ন্যায় অবস্থান করেছে। এটা কি কাণ্ড? মনে হচ্ছে একটা কি কাণ্ড, যে কাণ্ড সদৃশ্য অংশকে বলা হচ্ছে স্টাইপ, কাণ্ড সদৃশ্য অংশকে বলা হচ্ছে স্টাইপ। অর্থাৎ এবং এটা সাদা এবং ধূসর বর্ণের, অর্থাৎ সাদা এবং ধূসর বর্ণের কাণ্ড সদৃশ্য বেলুনাকার অঙ্গকে বলা হচ্ছে স্টাইপ। এই স্টাইপের মাথায় একটি রিং বা বলয়ের মতো, রিং মানে হচ্ছে বলয়, রিং বা বলয়ের মতো বা আংটির ন্যায় একটি অংশ থাকে, বা আংটির ন্যায় একটি অংশ থাকে যাকে বলা হয় অ্যানুলাস, যাকে বলা হচ্ছে কি অ্যানুলাস। তো এই স্টাইপের মাথায় রিং বা বলয় বা আংটির মতো একটা অংশ থাকে, একে বলা হচ্ছে কি অ্যানুলাস। এবং এই স্টাইপের মাথায় বা ফুড বডির পূর্ণাঙ্গ ফুড বডির অগ্রভাগে থাকে কি পাইলিয়াস, এর পাশে কি পাইলিয়াস। এই পাইলিয়াস এই ফুড বডি, এই যে ফুড পাইলিয়াসের এই ফুড বডিটা সাধারণত ভেলাম নামক একটি পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে, ভেলাম নামক একটি পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে। অর্থাৎ এই পাইলিয়াসটা, পুরো পাইলিয়াসটা কি একটা পাতলা ভেলাম নামক একটি পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে। এবং এই পাইলিয়াসের নিচে ঝুলন্ত অবস্থায় পর্দার ন্যায় অংশকে বলা হচ্ছে গিল। তোমরা যদি বাস্তবে ছবিটা দেখো, দেখবা কি যে এই যে একটা ছাতার ন্যায়, এই সম্পূর্ণ একটা ছাতার ন্যায় অংশকে বলা হচ্ছে কি, এই ছাতার ন্যায় অংশকে বলা হচ্ছে সাধারণত ছাতার ন্যায় অংশকে বলা হচ্ছে পাইলিয়াস। এই যে এই ফুড বডির যে অগ্রভাগে যে ছাতার ন্যায় অংশটি, এটা কিন্তু 3D তে দেখলে কি এটা ছাতার ন্যায় অংশ, মনে করো একটা ছাতা, এই ছাতার ন্যায় উপরে ছাতার ন্যায় অংশকে বলা হচ্ছে পাইলিয়াস। আর ছাতার মাঝখানে যেগুলো থাকে রডের, এগুলোকে সাধারণত এগুলোকে যদি আমরা কল্পনা করি তো এগুলোকে বলা হচ্ছে গিল বা ল্যামেলি, তো সাধারণত পাইলিয়াসের নিচে ঝুলন্ত অবস্থায় পর্দার ন্যায় থাকে হচ্ছে এই যে গিল বা ল্যামেলি। এই গিল বা ল্যামিনাতে অসংখ্য ব্যাসিডিয়া থাকে, এক বছরে ব্যাসিডিয়াম, তো অসংখ্য ব্যাসিডিয়া থাকে। এবং এই ব্যাসিডিয়ামগুলো পরবর্তীতে 4টি করে ব্যাসিডিয় স্পোর উৎপন্ন করে। তো এই হচ্ছে মূলত যে কি অ্যাগারিকাসের দৈহিক গঠন। তো আমি আবার বলতেছি, দেখো দৈহিক অংশকে এর যে দৈহিক অংশ, এর দৈহিক গঠনকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করেছি। দুইটি দৈহিক অঙ্গ বা দৈহিক অংশ এবং হচ্ছে ফুড বডি বা ফলদেহ। এই ফুড বডি বা ফলদেহ, এই ফুড বডি, এই দৈহিক অংশ অসংখ্য মাইসেলিয়াম নিয়ে গঠিত। এই মাইসেলিয়াম গুলো কি দিয়ে গঠিত? হাইফা। এই হাইফা গুলো প্রস্থপ্রাচীর যুক্ত, সাধারণত এই হাইফা গুলোই প্রস্থপ্রাচীর যুক্ত। এছাড়া আমরা বলছি যে উপর অংশকে ফুড বডি, এই উপরে যে ছাতার ন্যায় অংশকে এটা বলা হচ্ছে ফুড বডি বা ফলদেহ। এই যে ফলদেহতে যে নিম্ন অংশকে লম্বা দণ্ডাকার কাণ্ড সদৃশ্য যে অংশ থাকে বেলুনাকার, তাকে বলা হচ্ছে স্টাইপ। স্টাইপের মাথায় একটা রিং বা আংটির ন্যায় বা বলয়াকার একটা অংশ থাকে, যাকে বলা হয় অ্যানুলাস। এবং এই ফলদেহর যে অগ্রভাগে ছাতার ন্যায় অংশটা দেখা যাচ্ছে, এখানে বলা হচ্ছে পাইলিয়াস। পাইলিয়াসটা একটি ভেলাম নামক পাতলা আবরণে আবৃত,
আবৃত। এবং এই পাইলিয়াসের যে নিচে ঝুলন্ত অবস্থায় থাকে গিল বা ল্যামেলা, অসংখ্য গিল বা ল্যামেলা। এই গিল বা ল্যামেলাতে উৎপন্ন হয় ব্যাসিডিয়াম, এবং ব্যাসিডিয়াতে উৎপন্ন হয় হচ্ছে অসংখ্য ব্যাসিডিয়াম আর বহু বছর ব্যাসিডিয়া। এই ব্যাসিডিয়ামে উৎপন্ন হয় হচ্ছে কি ব্যাসিডিও স্পোর। এই হচ্ছে কি, এই হচ্ছে অ্যাগারিকাসের দৈহিক গঠন। এতক্ষণে আমরা আলোচনা করলাম অ্যাগারিকাসের দৈহিক গঠন, অর্থাৎ দৈহিক অংশ এবং ফুড বডি বা উপরের অংশকে বলা, এই অংশ সম্পর্কে আমরা এতক্ষণে আলোচনা করলাম। তো এখন আমরা আলোচনা করব যে এই পাইলিয়াসের নিচে ঝুলন্ত অবস্থায় যে গিল থাকে, যে গিল, এই গিলের যে অন্ত গঠন বা প্রস্থচ্ছেদ, এই গিলের প্রস্থচ্ছেদ বা অন্ত গঠন সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তোমাদের প্রশ্ন আসতে পারে যে গিলের গঠন সম্পর্কে বর্ণনা দাও, গিলের গঠন সম্পর্কে বর্ণনা দাও। তো গিল বা ল্যামেলা, গিল বা ল্যামেলার অন্ত গঠন। তো গিল বা ল্যামেলাকে অন্ত গঠনে আমরা তিনটি অংশ দেখতে পাই। ল্যামেলি বা ল্যামেলা তিনটি অংশ দেখতে পাই। একটা হচ্ছে ট্রমা, একটা হচ্ছে প্রথমে কি ট্রমা, দ্বিতীয় হচ্ছে সাব হাইমেনিয়াম, 3 নম্বর হচ্ছে হাইমেনিয়াম। তো মূলত এই তিনটি ট্রমা, সাবহাইমেনিয়াম এবং হাইমেনিয়াম, ট্রমা, সাবহাইমেনিয়াম এবং হাইমেনিয়াম, এই তিনটি অংশ নিয়ে গিল গিলের অন্তর্গঠন গঠিত, গিলের অন্তর্গঠন গঠিত। তো গিলের অন্তর্গঠনে আমরা সাধারণত গিলে থাকি কি ব্যাসিডিয়া, ব্যাসিডিয়া যেটা এক বচনে ব্যাসিডিয়াম, ব্যাসিডিয়া এক বচনে ব্যাসিডিয়াম। এই ব্যাসিডিয়াম গুলো কি করে জনন কাজে অংশগ্রহণ করে, ব্যাসিডিয়াম গুলো ব্যাসিডিও স্পোর উৎপন্ন করে। এই ব্যাসিডিও স্পোর গুলো কি পরবর্তীতে জনন কাজে অংশগ্রহণ করে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা ব্যাসিডিয়ামের চিত্র আঁকানো হচ্ছে, ব্যাসিডিয়াম, এবং এটা দেখতে পাচ্ছ একটা ব্যাসিডিয়ামের একটা কি ব্যাসিডিও স্পোর গুলোকে ধরে আছে, বলা হচ্ছে হিস্টেরিগমা, হিস্টেরিগমা। তো আমরা এখন আলোচনা করি, এই যে দেখতে পাচ্ছ চিত্রে যে এখানে তিনটি অংশ ট্রমা, সাবহাইমেনিয়াম এবং হাইমেনিয়াম, ট্রমা, সাবহাইমেনিয়াম এবং হাইমেনিয়াম, এই তিনটি অঞ্চলে গঠিত। তদ্রুপভাবে এই পাশেও একটি গিল যখন আমরা দেখবো তখন তদ্রুপভাবে এই পাশেও কি একই রকম আছে। এই পাশে কি এই ট্রমার পরে এই পাশে আবার সাবহাইমেনিয়াম এবং এর নিচে আবার হাইমেনিয়াম, এরপর আবার ব্যাসিডিয়াম, ব্যাসিডিয়াম স্পোরগুলো এখানে আছে। আমরা শুধু এক পাশে, তোমরা যদি চিন্তা করো আমরা শুধু এক পাশের চিত্র এখানে দেখানো হচ্ছে। এটা দুই পাশে কি দুই পাশে সেম থাকবে, এ পাশেও কি একই রকম থাকবে, এ পাশেও কি এটা ট্রমার পরে থাকবে কি সাবহাইমেনিয়াম অঞ্চল, এরপর থাকবে হচ্ছে হাইমেনিয়াম অঞ্চল, এবং হাইমেনিয়াম অঞ্চল থাকবে ব্যাসিডিয়াম এবং তারপর থাকবে ব্যাসিডিও স্পোর। তার মানে দুই পাশে এরকম থাকবে। যদি আমরা কোনো কিছু সমান একটা কিছু ধরি, তা দুই পাশে আমরা কি এক পাশে যদি দেখানো হয়, এক পাশে যদি আমাদের দেখানো হয় তাদেরকে এটা বলা হচ্ছে, তাদের আমাদের কি এই এক পাশে দেখানো হচ্ছে, আর এক পাশে কি আমাদের দেখানো হচ্ছে না। তাহলে আসে গিল। তাহলে গিল বা ল্যামেলা, গিল হচ্ছে পাতলা পাতের মতো, পাতলা একটা পাত, একদম পাতলা পাতের মতো। এর অন্তর্গঠন জটিল প্রকৃতির, এর অন্তর্গঠন জটিল, তোমরা দেখতেই পাচ্ছ চিত্রে জটিল প্রকৃতির। একে প্রচ্ছদ করলে তিনটি স্তর দেখা যায়, এক ট্রমা, দুই সাব হাইমেনিয়াম, তিন হাইমেনিয়াম। তো ট্রমা গিলের কেন্দ্রীয় অংশকে বলা হচ্ছে ট্রমা, এটা কি কেন্দ্রীয় অংশ, যেহেতু এই পাশেও আবার আরো আছে বলা হচ্ছে কেন্দ্রীয় অংশ। এই গিলের কেন্দ্রীয় অংশকে বলা হচ্ছে ট্রমা। এই অঞ্চলে লম্বাকার ও ঘনভাবে সন্নিবিষ্ট হাইফার সমন্বয় গঠিত, এবং লম্বা ঘন সন্নিবিষ্ট এই হাইফা দ্বারা ট্রমা অঞ্চল গঠিত। এরপরে ট্রমার যে পরবর্তী ট্রমার দুই পাশে থাকে কি সাব হাইমেনিয়াম, এই ট্রমার উভয় দিকে থাকে কি সাব হাইমেনিয়াম। তো এই ট্রমার উভয় দিকের অংশকে বলা হচ্ছে সাব হাইমেনিয়াম। এগুলো দুই বা ততোধিক নিউক্লিয়াস যুক্ত গোলাকার কোষ দ্বারা গঠিত, এগুলো দুই বা
এগুলো দুই বা ততোধিক নিউক্লিয়াস যুক্ত গোলাকার কোষ দ্বারা গঠিত। এই সাধারণত গোলাকার কোষগুলো দ্বারা এই গোলাকার কোষ দ্বারা এই সাবহাইমেনিয়াম অঞ্চল গঠিত। এবার এই সাবহাইমেনিয়ামের আবার এখানে সাবহাইমেনিয়াম আছে, এখানে কি সাবহাইমেনিয়াম আছে। এই সাবহাইমেনিয়ামের আবার উভয় পাশে সাবহাইমেনের উভয় পাশের বহিস্থ স্তর, যেটা বহিস্থ স্তর বা গিলের বহিস্থ স্তরকে বলা হচ্ছে হাইমেনিয়াম অঞ্চল। গিলের বহিস্থ স্তরকে বলা হচ্ছে হাইমেনিয়াম। গিলের এটা কি বাহিরের স্তর, এই বাহিরের অঞ্চলকে বলা হচ্ছে হাইমেনিয়াম। এবং এই পাশে কি ট্রমা, তারপর সাবহাইমেনিয়াম, এখানে আছে কি হাইমেনিয়াম। তো এই হাইমেনিয়াম এগুলো কি দুইটাই গিলের কি বহিস্থ অংশ। এই বহিস্থ অংশকে বলা হচ্ছে সাবহাইমেনিয়াম। এই সাবহাইমেনিয়ামে উৎপন্ন হয় কি সাবহাইমেনিয়াম উৎপন্ন হয় ব্যাসিডিয়াম। এই সাবহাইমেনিয়াম উৎপন্ন হয় ব্যাসিডিয়াম। এই ব্যাসিডিয়ামে উৎপন্ন হয় চার কোষ বিশিষ্ট ব্যাসিডিও স্পোর। চারটি করে ব্যাসিডিও স্পোর। এই সাবহাইমেনিয়ামে উৎপন্ন হয় ব্যাসিডিয়াম এবং প্রতিটি ব্যাসিডিয়ামে উৎপন্ন হয় চারটি করে ব্যাসিডিও স্পোর। এছাড়া এখানে একটু অনুর্বর একটা অংশ দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে প্যারাফাইসিস। এই প্যারাফাইসিস অর্থাৎ কি এগুলো মানে এগুলো তো কেবল নতুন করে এগুলো ব্যাসিডিয়ামের জন্ম হবে। এগুলোকে বলা এগুলো পরবর্তীতে পরিণত হয়ে ব্যাসিডিয়ামে পরিণত হবে, পরে ব্যাসিডিয়ামে পরিণত হবে। এগুলোকে বলা হচ্ছে প্যারাফাইসিস। পরবর্তীতে এগুলো কি এটা সাধারণত অনুর্বর কোষ, এগুলো পরবর্তীতে ব্যাসিডিয়ামে উৎপন্ন হবে। এই হচ্ছে গিল বা ল্যামিলার অন্তর গঠন। তো তোমরা গিল বা ল্যামিলার অন্তর গঠন সম্পর্কে পড়বা এবং অ্যাগারিকাসের এই যে অ্যাগারিকাসের যে দৈহিক গঠন, এই দৈহিক গঠনের চিত্রটি অঙ্কন করে কমেন্ট বক্সে অবশ্যই ইনবক্স করবা। এরপরে তোমাদের আরো বাড়ির কাজ থাকবে শৈবাল ও ছত্রাকের পার্থক্য, এবং ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। আমি যেহেতু পড়াইনি, তোমরা ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বটা বাসায় বসে পড়বা এবং এই পয়েন্টগুলো অবশ্যই আমাকে লিখে কমেন্টে জানাবা। তো এই হলো আজ এ পর্যন্তই। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।